আগের থেকে গুণ খুন বেড়েছে না কমেছে? আগের থেকে ঘুষ সুদ এগুলো বেড়েছে না কমেছে? মদ জুয়া বেড়েছে না কমেছে? এই মদ আর জুয়ার সাথে কি সাধারণ লোক জড়িত না যারা অর্থশালী টাকাওয়ালা তারা জড়িত? যারা টাকাওয়ালা, যারা ক্ষমতায় থাকে বিশেষ করে তারা এই বেশিরভাগে এই অন্যায় অপরাধের সাথে, এই সিন্ডিকেটের সাথে বেশি জড়িত থাকে। আগের থেকে জুলুম নির্যাতন দিন দিন বেড়ে চলেছে না? 2005 সালের আগস্টের 5 তারিখের পরে আমরা বাংলাদেশ চেয়েছিলাম শান্তিপূর্ণ বাংলাদেশ, আমরা চেয়েছিলাম সুশৃঙ্খল বাংলাদেশ, আমরা চেয়েছিলাম ভ্রাতৃত্বের বাংলাদেশ, আমরা চেয়েছিলাম ঐক্যের বাংলাদেশ, আমরা চেয়েছিলাম মহব্বতের বাংলাদেশ, আমরা চেয়েছিলাম সম্প্রীতির বাংলাদেশ, আমরা চেয়েছিলাম উদারতার বাংলাদেশ, আমরা চেয়েছিলাম সবাই কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে কাজ করে বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করব। চুরি ডাকাতি খুন খারাপি রাজধানী সন্ত্রাসী বজ্জাতি ধর্ষণ নারী নির্যাতন যা কিছু আছে সবকিছু বন্ধ করে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, এই আশা আমাদের ছিল, সাধারণ মানুষের ছিল কিনা? কিন্তু কি হলো, আমরা কিছুদিন যেতে না যেতেই দেখতে পেলাম বাংলাদেশের ধর্ষণের সংখ্যা বেড়েই চলেছে, বাংলাদেশে চাঁদাবাদীর সংখ্যা বেড়ে চলেছে, খুনের সংখ্যা বেড়ে চলেছে, গুমের সংখ্যা বেড়ে চলেছে, মারামারির সংখ্যা বেড়ে চলেছে। নিজের নাম সই করতে পারে না, দলের ক্যাডার হয়ে গেছে। এরকম লোক আছে না নাই? এরকম লোক রয়েছে। কিসের জোর দেখান? গত 17 বছর আমরা দেখেছি, আরো বেঁচে থাকলে আরো কিছু দেখবো। ফিরাউনের ইতিহাস পড়েছি, নমরুদের ইতিহাস পড়েছি, আবু জাহেলের ইতিহাস পড়েছি, আবুল আহাবের ইতিহাস পড়েছি, অনেক ইতিহাস পড়েছি। যারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ক্ষমতাধর ছিল তারা কেউ টিকতে পারে নাই। পেরেছে? অতএব আপনাকে আমাকে সচেতন হয়ে যেতে হবে। আপনি সামান্য একটা ওয়ার্ডের নেতা হয়ে, ইউনিয়নের নেতা হয়ে এত পাওয়ার দেখান, এত ক্ষমতা দেখান, একটা মশার কামড় সহ্য করার মতন ক্ষমতা এখন আমাদের হয় নাই। হয়েছে? হয় নাই। একটু শীত লাগলে আমরা সহ্য করতে পারি না, গরম পড়লে সহ্য করতে পারি না, শীতকালে 10টা ডুব দেবে পুকুরে সেই সাহস আমাদের নাই। আছে? অথচ আমরা মস্তানি দেখাই, ক্ষমতা দেখাই, বাহাদুরি দেখাই, রাজধানী দেখাই, অতীতেও দেখাইছে, এখনো অনেকে দেখাচ্ছে। এর নাম শিক্ষা না, এটার নাম জাহিলিয়াত। এটার নাম কি? জাহিলিয়াত। এই জাহিলিয়াত থেকে যদি ফিরে না আসতে পারেন, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার ফিতরা, আপনার দান, আপনার সংগঠন কোনো কাজে আসবে না। এরপর আসুন সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আরেক শ্রেণীর লোক রয়েছে, তারা নিজেদেরকে শিক্ষিত মনে করে, নিজেদেরকে আলেম মনে করে, জ্ঞানী মনে করে, পণ্ডিত মনে করে, অথচ তারা বুড়ের জমি ফাঁকি দিতে দিতে একেবারে একাকার করে ফেলেছে। এরকম লোক আপনাদের এলাকায় নাই? বুনের জমি ফাঁকি দিয়ে জান্নাতে যাবেন, আপনি শিক্ষিত হতে পারলেন না। বুনের জমি ফাঁকি দিয়ে জান্নাতে যেতে পারবেন না। বুনের জমি ফাঁকি দিলেন আপনি হলে জাহেল, আপনি মূর্খ, আপনি অজ্ঞ। ইসলাম বলছে আপনার প্রাপ্য দিয়ে দিতে। আপনি কেন বুনের জমি অংশী ফাঁকি দিলেন, ওয়ারিশ ফাঁকি দিলেন? ওয়ারিশ ফাঁকি দিলেন, মসজিদে এসে সালাত আদায় করলেন, মসজিদে কপালে ঘা করলেন। বাইরে আপনারা বলেন ওই সালাতে কোনো কাজে আসবে? ওই সিয়াম কোনো কাজে আসবে? ওই হজ, ওই যাকাত, ওই কুরবানি, ওই দান কোনো কাজে আসবে? হে ওয়ারিশ ফাঁকি ভাইরা, আজকের থেকে আপনার বোনের প্রাপ্য, আপনার ভাইয়ের প্রাপ্য বুঝে দিন। যারা আমরা বিভিন্ন সংগঠন করি আহলে হাদিসের, তাদের নাম যদি আমি বলি তাহলে ইজ্জত যাবে, সম্মান নষ্ট হবে। তারা বুঝে আলেম হয়ে তারাও এই কাজের সাথে জড়িত রয়েছে। আমার বক্তব্য মিডিয়ায় যাচ্ছে, যতদূর যাবে সবাইকে বলবো, ভাই বোনের ওয়ারিশ যদি ফাঁকি দিয়ে থাকেন, আজকের থেকে তওবা করে ওয়ারিশের বুঝিয়ে দেন, তাহলে ক্ষমা পাওয়ার একটা সুযোগ আছে। কি ঠিক না? অতএব আপনি আমার কথায় রাগ করেন না। খুতবায় আর দাওয়াত না দিলেও আমার কোনো যায় আসে না, তবে ওয়ারিশ আপনাকে দিতে হবে। ওয়ারিশ ফাঁকি দেওয়া যাবে না, যাবে না এবং যাবে না। এরপর আসুন সম্মানিত উপস্থিতি, ইফটিজিং। ইফটিজিং মানে যেটা উত্ত্যক্ত করা হয় মেয়েদেরকে বলা হয় ইফটিজিং। আপনাদের গবেষণায় মনে হচ্ছে যে ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করে, আর আমার ছোট গবেষণায় দেখছি মেয়েরা ছেলেদেরকে ইফটিজিং করছে। কি মনে হয়? আপনি দেখছেন ছেলেরা মেয়েদের ইফটিজিং করছে, আর আমি দেখছি যে মেয়েরাই ছেলেদেরকে ইফটিজিং করছে। আজকে যদি আপনার মেয়ে ওই 2 পিস 3 পিস অর্ধ অলঙ্গ অবস্থায় যদি স্কুলে না যায়, কলেজে না যায়, ভার্সিটিতে না যায়, রাস্তায় ঘোরাঘুরি না করে, বাজারে ঘোরাঘুরি না করে, কোন ছেলের সেই দুঃসাহস নাই আপনার মেয়ের গায়ে হাত দেওয়া, কোন ছেলের দুঃসাহস নেই আপনার মেয়েকে ইফটিজিং করা, কোন ছেলের দুঃসাহস নেই আপনার মেয়ের সাথে খারাপ কথা বলা। এর জন্য দায়ী হলো অভিভাবক, ও তো দায়ুস।
আর ওই পুরুষ ওই যে মহিলায় কাজ করছে এর জন্য হলো মানে ও তো নিজেই দায়ী হবে, ওর অভিভাবকও দায়ী হবে। আপনি বাড়িতে থাকেন, আপনার বিবিকে বাজার করতে পাঠিয়ে দেন, আপনি বাড়িতে থাকেন, বিবিকে মার্কেট করতে পাঠিয়ে দেন, দায়ীকে আমি যদি পাঠাই দায়ী কে হবে? আমি হব না? অথচ আপনি তাহাজ্জুদ পড়তেছেন, ওদিকে আপনি ইত্তেকাবে বইছেন, 27 রমাদান ইত্তেকাবে বইছে, বিবি চলে গেছে বেশাপুর মার্কেটে, উনি বলি মসজিদে ইত্তেকাবে আছে, ওনার ওয়াইফ কোথায় গেছে? ওই ইত্তেকাব কি কাজে আসবে বলেন? এই ইফটিজিং বন্ধ করার জন্য আগে আমাদেরকে সচেতন হতে হবে। বাংলাদেশের সমস্ত প্রশাসন যদি এক জায়গায় করা হয় তাও কি ইফটিজিং বন্ধ হবে? যত সময় আপনি আমি সচেতন না হবে তত সময় ইফটিজিং বন্ধ হবে না এবং হবে না। এদিক থেকে আপনারা সতর্ক থাকুন। পিতামাতার অবাধ্য তো অধিকাংশ সন্তান, যখন পিতামাতারা আহাজারি করে, কি শিক্ষিত দেখেন, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, কিসের শিক্ষিত? ওটা জাহেল, ওটা মূর্খ। যে সন্তান হয়ে বাবা মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে, ওটা কি সন্তান হতে পারে? নিজে ছাদের ঘরে থাকে, নিজে আরাম আয়েশে থাকে, ফ্যানের তলে থাকে, আইপিএস থাকে, বিদ্যুৎ চলে গেলে আবার বাতাস হয়, কারো ঘরে এসি রয়েছে। আর অতীতেও বলেছি, আজকেও বলছি, মা বাপকে কোথায় রাখা হয়েছে? গোয়ালঘরের ধারে, রান্নাঘরের পাশে, এখানে সেখানে, ওই কুটিরে জীর্ণ শীর্ণ অবস্থায় তাদেরকে রাখা হয়েছে। আর আমি আমার স্ত্রীকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে কি করছি? ছাদের ঘরে আরামে রয়েছি। আপনি যেমন আপনার সন্তানকে, ছেলেকে, মেয়েকে নিয়ে আরামে আছেন, আপনি আশা করছেন ছেলে মানুষ করেছি, আবার ছেলে আমাকে খেতে দেবে, আমাকে দেখাশোনা করবে, বৃদ্ধ বয়সে আমাকে ভালো থাকার জায়গা দিবে, এই আশা আপনি করেন না? আপনি যদি সেই আশা করেন, তাহলে আপনার পিতাকে যখন আপনি, আপনার মাকে যখন আপনি ওই রকম রান্নাঘরের ধারে, গোয়ালঘরের ওই যে ময়লার পাশে রাখলেন, এখানে সেখানে রাখলেন, তাহলে আপনি আশা করেন কি করে বলেন? গাঁথা বললে কি হয়? শোধ দিতে হয় কিনা? অতএব এটার নাম শিক্ষিত না। আপনি কিসের শিক্ষা? আপনি কিসের ডাক্তার, কিসের মাস্টার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের আলেম? আপনি হলো জাহেল, আপনি মূর্খ, আপনি জেনে শুনে মানেন না, আপনি হলো জাহেল। অতএব সচেতন হয়ে যান এখনো পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আলোচনা অনেক বড়, আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। শিক্ষার হার আগে থেকে বেড়েছে না কমেছে? আপনাদের গ্রামে এসএসসি পাস বেশি না কম আগের থেকে? এইচএসসি পাস বেশি না কম? ডিগ্রি পাস বেশি না কম? এমএ পাস বেশি না কম? আলেম ওলামা আগের থেকে বেড়েছে না কমেছে? ডাক্তার বেড়েছে, ইঞ্জিনিয়ার বেড়েছে, পুলিশ প্রশাসনের চাকরি করে আপনাদের এলাকায় অনেকে করে না? অনেকেই করে, বড় বড় সরকারি চাকরি করে এলাকার লোকেরা। শিক্ষার হার বেড়েছে, চাকরি বাকরি বেড়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো আগের থেকে ধর্ষণ বেড়েছে না কমেছে? আগে ছাত্ররা শিক্ষকদের সম্মান করত, এখন বিশ্ববিদ্যালয়গুলো আছে অস্ত্রের ঝনঝনি, অস্ত্র বাজাচ্ছে, সেখানে ছাত্র যে শিক্ষকের হুমকি দুমকি দিচ্ছে না, সেখানে বিভিন্ন দল সেখানে সৃষ্টি হয়ে গেছে, রাজনীতি ঢুকে গেছে। তাহলে আগে তো শিক্ষক সম্মান করত, ছাত্র সম্মান করতো শিক্ষকদের, এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদেরকে আগের মতো সম্মান দেয়? তাহলে কি হচ্ছে? ছাত্রদের দ্বারা শিক্ষকরা অপমানিত হচ্ছে, মায়ের হাতে সন্তান নিহত হচ্ছে, সন্তানের হাতে মা বাপ নিহত হচ্ছে। এটা কি আগে ছিল? আগে ছিল না। রাজনীতিবিদরা নিশার সাথে জড়িত হয়ে গেছে। বাংলাদেশে যারা রাজনীতি করে সাধারণ লোক, ওই নিশার সাথে জড়িত কারা বেশি? এটা বুঝতে হবে। আপনারা কি ভয় পান? এরপরে শুনুন সম্মানিত উপস্থিতি, নির্বাচনকে কেন্দ্র করে যে শত শত লোক মারা যাচ্ছে, এর হিসাব কে দেবে? কোন দল দেবে? বিএনপি দিতে পারবে? জামাত দিতে পারবে? আওয়ামী লীগ দিতে পারবে? জাতীয় পার্টি দিতে পারবে? যতগুলো লোক খুন হয়েছে, গুম হয়েছে, যত লোক পঙ্গু হয়েছে, হিসাব দিতে পারবে? দলের প্রধান দিতে পারবে? কাল কিয়ামতের মাঠে কাউকে ছাড় দেওয়া হবে না এবং হবে না, এই কথা জেনে রাখুন। অতএব আপনি কি জাহিলিয়াত থেকে চলে এসে প্রকৃত শিক্ষা অর্জন করুন। বিদ্যাপীঠে অস্ত্রের ঝনঝনানি চলবে কেন? শিরিক বিদাতের আড্ডাখানা বাংলাদেশে চলছে, যেখানে আমরা 90% মুসলমানের দেশ। এটার নাম শিক্ষা না, এটার নাম জাহিলিয়াত। সম্মানিত উপস্থিতি, কারণ কি জানেন? উত্তম চরিত্র গঠন না হওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার না কারণে এইগুলো হচ্ছে। আমরা আজকে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি না, হেফজুল কোরআন করছে না, হেফজুল হাদিস শিক্ষা দিচ্ছে না, তাদের দিনিয়াত শিক্ষা দিচ্ছে না, তাদের দোয়া শিক্ষা দিচ্ছে না, তাদের আদব আখলাক শিক্ষা দিচ্ছে না। আমরা জানি কোরআনের একটি হরফ পড়লে 10 নেকি, যেমন আলিফ লাম মিম কয়টা অক্ষর হলো? 3টা অক্ষর 30 নেকি। কিন্তু এরপরেও আমরা জেনে শুনে
আমরা তাদেরকে শিক্ষা দিচ্ছি না। আমরা স্বপ্ন দেখছি অমুক ক্রিকেটের মতন বানাবো, অমুক খেলোয়াড়ের মতন বানাবো, অমুক নেতার মতন আমার সন্তানকে তৈরি করব, যার কারণে আপনি একটা সময় যে আপনার সন্তানের কাছে অপমানিত হচ্ছেন, পদদলিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন। অতএব সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে দূরে থাকুন। এরপরে আসুন সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। বাংলাদেশে সুদ বেড়েছে, ঘুষ বেড়েছে, মাদক ব্যবসায় বেড়েছে, নারী ও শিশু পাচার বেড়েছে, পণ্যে ভেজাল বেড়েছে, ওজনে কম দেওয়ার সংখ্যা বেড়েছে, নিজের দেশের ভালো মাল অন্য দেশে বিক্রি করে ওইদিকে কি করছে, ওইদিকে হলো ইলিশ মাছ কি করছে, বাংলাদেশে ভালো ইলিশগুলো কোথায় যাচ্ছে? আমার দাদা বাবুর কাছে দিয়ে দিচ্ছে। ওই যে নরেন্দ্র মোদী, ওই যে নরেন্দ্র মোদী কসাইয়ের কাছে চলে যাচ্ছে। আর ওরা বিনা প্রয়োজনে যখন আমাদের পানি লাগছে না, তখন ওরা কি করছে? আমাদের উপকার করছে পানি দিয়ে, তাই না? তখন আমাদের কিভাবে ক্ষতি করা যায় সেই চিন্তা চেতনায় তারা রয়েছে। সম্মানিত উপস্থিতি, নিম্নমানের পণ্য আমরা আমদানি করছি। আমরা কি করছি? আমদানি রপ্তানি ক্ষেত্রে দেখেন, আমরা ভালো মানের যে জিনিসগুলো বিদেশে পাঠাচ্ছি, আর বিদেশ থেকে খারাপ মানের পণ্যগুলো আমরা করছি। মজুতদার করে আমরা দাম বাড়িয়ে দিচ্ছি। এখন কি পেঁয়াজের সময়, পেঁয়াজ কি মনে করেন, এই যে পেঁয়াজকে এখন নতুন করে লাগানো হয়েছে, এই পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে, তেলের দাম বাড়িয়ে যাচ্ছে, গ্যাসের দাম বাড়িয়ে যাচ্ছে। কেন বাড়বে? সংক্ষেপে আর আমি বলতে চাচ্ছি না, অনেক বড় আলোচনা। আমরা চাই সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ, যেখানে তেলের দাম, গ্যাসের দাম, দৈনিক প্রয়োজনীয় জিনিসের দাম কম হবে, মানুষ যাতে খেয়ে পরে বাঁচতে পারে। যারা দিনমজুরি, যারা আকিজ মিলে কাজ করে, বিভিন্ন মিলে শ্রমিক হিসেবে ঘাটে কাজ করে, যারা মাঠে কাজ করে, তাদের মজুরিটা আরো বেশি বৃদ্ধি পাক। তা না হলে সরকারি চাকরিজীবীদেরকে 50,000 করে দিচ্ছে, 40,000, 30,000 করে দিচ্ছে। তাহলে একজন শ্রমিক এই 7,500, 8,000, 9,000 টাকা সে কি সংসার চালাতে পারবে? সে সংসার চালাতে পারবে না। অতএব এই কথা আজকে মিডিয়ায় বলে গেলাম যে শ্রমিকদের মূল্য বৃদ্ধি করতে হবে, শ্রমিকদের সাথে প্রশাসন বন্ধ করতে হবে, তাদের সাথে খারাপ আচরণ বন্ধ করতে হবে, যা থেকে সুশিক্ষিত করতে হবে। শিক্ষামন্ত্রী কিছুদিন আগে বলল যে ছাত্রছাত্রীরা সব ব্রয়লার মুরগির মতন হয়ে গেছে। কেন কথা বলবে? যেখানে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, মানুষ পার হতে পারছে না, গর্ভবতী রয়েছে অনেক মেয়েরা, তারা রাস্তা পার হতে পারছে না, গায়ের জ্বরে একটা আমি করে দিলাম, এটা হবে? এটা হবে না। তার দলের কেন্দ্র থেকে বলছে যে পরীক্ষা না নেওয়ার জন্য, আর তিনি মাতব্বরি করে পরীক্ষা দিয়ে দিলেন। এটা গায়ের জোর খাটালো, কতজন সেদিনকে পড়ে গেল পানিতে, অসুস্থ হয়ে পড়লো। এর দায়ী কে হবে বলেন? এর দায়ী কে হবে? কথা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্য কথা বললেই দোষ। সর্বশেষ, আত্মাক্কা ইসলামিয়া মাদ্রাসা, রাজঘাট রেলগেট চৌরাস্তা, অভয়নগর, যশোর।